সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন রাজা মুখার্জির লেখা পোর্ট্রেট। গল্পের প্রধান চরিত্রে বীরেন্দ্র লাহিড়ী, রূপসা দেবী ও ডাক্তার। শুরু হচ্ছে আজকের গল্প পোর্ট্রেট। পোর্ট্রেট নিদর্শন চলছে একাডেমি অফ ফাইন আর্টসে, আর সেই পোর্ট্রেট নিদর্শনের সেরার সেরা উপাধি পেলেন বীরেন্দ্র লাহিড়ী। পুরস্কার নিয়ে বেশ গর্বিত। গত 5 বছরে এই প্রথম উনি পুরস্কার পেলেন, তাও আবার এত বড় মাপের। এমন অনুপম পোর্ট্রেট নাকি এত বছরে আর কেউ দিতে পারেননি। একটা ফ্রেম, তাতে সমুদ্রে খেলা করছে কতকগুলো বাচ্চা। শুনতে হয়তো খুব স্বাভাবিক লাগছে, কিন্তু এই ছবিটা এতটাই মোহিত করে যেন মনে হয় জীবন্ত, একেবারে প্রাণবন্ত। অবিশ্বাস্য তুলির টানে প্রকৃতি যেন ধরা দিয়েছে ক্যানভাসে। অনেক রাত হলো, এবার ফিরতে হবে। গাড়িতে উঠলেন সস্ত্রীক বীরেনবাবু। শরীরটা যেন কেমন অস্থির করছে। বীরেনবাবুর যেন কিছুই ভালো লাগছে না। উনি শুধু সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন আর বাচ্চাদের কোলাহল। আর কোনো শব্দ তার কানে আসছে না। রাত 9টার সময় বাড়িতে ফিরলেন বীরেনবাবু। রাতে কিছু খেতে পারলেন না। পরের দিন ডাক্তারবাবু এলেন, কয়েকটা ওষুধও দিলেন। কয়েকদিন যাবৎ কিছু খাচ্ছেন না। স্ত্রী রূপসা দেবী বেশ চিন্তিত স্বামীর এই অবস্থা দেখে। এমনই একদিন সন্ধ্যের দিকে বীরেনবাবু ক্যানভাসে বসলেন অসুস্থতা সত্ত্বেও। রূপসা দেবী পাশেই ছিলেন। বীরেনবাবু ক্যানভাসে আঁকা শুরু করলেন। আঁকতে আঁকতে তিনি রূপসা দেবীকে বললেন, একটু কড়া করে চা করে আনবে? হ্যাঁ, আনছি। 10 মিনিট পর রূপসা দেবী চা নিয়ে এসে দেখেন অতীব ভয়ঙ্কর একটা মূর্তি বীরেনবাবু ক্যানভাসে এঁকেছেন। সেই মূর্তির মুখটা নেকড়ের। মণি থেকে যেন অগ্নিফুলিঙ্গ বেরোচ্ছে এবং দেখে মনে হচ্ছে মূর্তিটা জীবন্ত। শরীরটা মানুষের মতো। হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় বেশ লোমওয়ালা হাত, আর হাতে রয়েছে ধারালো নখ। সেই নখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। রূপসা দেবী ওই পর্যন্ত দেখেই বিস্মিত হন এবং দেখলেন ক্যানভাসে আঁকা ছবিটার হাত থেকে রক্ত পড়ছে। উনি স্তম্ভিত হয়ে গেলেন এবং এর কোনো ব্যাখ্যাই তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে দেখতে পেলেন যে বীরেনবাবু অবচেতন অবস্থায় পড়ে আছেন, আর ওনার হাত দিয়েও ওই একই রকমভাবে গল গল করে রক্ত পড়ছে। এই দেখে রূপসা দেবীর স্নায়ু শিথিল হয়ে পড়তে লাগলো। তিনি অজ্ঞান হয়ে পড়লেন।
রাত 9টার সময় তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী নগেন আসলো। দরজা বন্ধ অবস্থায় অনেকবার কলিং বেল টিপতেও দরজা যখন খুলল না, তখন পাড়া প্রতিবেশীরা মিলে দরজা ভাঙল। ভেতরে ঢুকে তারা অবাক হলো। এরপর বীরেনবাবু ও তার স্ত্রীর চোখে মুখে জল দেওয়া হলো। তারপর ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু এসে সবাইকে সরে যেতে বললেন। দেখি দেখি সবাই একটু সরে যান, জায়গাটা একটু ফাঁকা করুন। ডাক্তারবাবুর হঠাৎ চোখ যায় সেই ক্যানভাসে। তারপর তার হৃৎকম্পন অতি দ্রুত বেগে চালিত হতে থাকে। তিনি কাঁপা কাঁপা স্বরে বীরেনবাবুকে জিজ্ঞাসা করলেন, এই ছবিটা? এই বলে উনি স্তব্ধ হয়ে পড়লেন। বীরেনবাবুও ছবিটা দেখে স্তম্ভিত। কাঁপা কাঁপা গলায় বললেন, এইটা আমি কখন আঁকলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? আমি চা করে এনে দেখি তুমি এই ছবিটাই এঁকেছ আর অজ্ঞান হয়ে পড়ে রয়েছ ওই ক্যানভাসের সামনে। আর দেখি তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। এরপর আর আমার কিছু মনে নেই গো। ডাক্তারবাবু সময় নষ্ট না করে প্রেসক্রিপশনে খসখস করে দুটো ওষুধ লিখে দিলেন আর বললেন, আপনাকে এখন বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। আর মিসেস লাহিড়ী, দেখবেন এখন কিছুদিন যেন কোনোভাবে আর ক্যানভাস উনি না বসেন। চলি। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। ঘন কালো মেঘ যেন ছড়িয়ে রয়েছে লাহিড়ী পরিবারের মধ্যে। এক অভিশপ্ত অধ্যায়ের মধ্যে বিচরণ করছে লাহিড়ী পরিবার। ওই দিন রাতে বীরেনবাবু বিছানা থেকে উঠলেন। রূপসা দেবীর চোখে ঘুম নেই। রূপসা দেবী বীরেনবাবুকে জিজ্ঞাসা করলেন, কি গো, কোথায় যাচ্ছ? জানি না। কিন্তু এই জানি না কথাটা যেন বীরেনবাবুর নিজের গলাতে না, যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো এক কণ্ঠস্বর। রূপসা দেবী স্তব্ধ হয়ে পড়লেন। বীরেনবাবু আবার বসলেন ক্যানভাসে, আর রূপসা দেবী যেন মায়ার জগতে বিচরণ করতে লাগলেন। তিনি শুধু দেখে যেতে লাগলেন কি হচ্ছে, কেন হচ্ছে, এর কোনো ব্যাখ্যা নেই রূপসা দেবীর কাছে। কিছুক্ষণ পর রূপসা দেবী দেখলেন বীরেনবাবুর ক্যানভাসে আবার এক ভয়ঙ্কর ছবি। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এবার দেখা গেল ক্যানভাসে বীরেনবাবুর চোখের মণি নেই। মুখমণ্ডল সম্পূর্ণ নীলাভ। মাথায় কতকগুলো নেকড়ের মুখ যেন তীব্র হিংস্র দৃষ্টিতে চেয়ে রয়েছে। অগ্নিস্ফুলিঙ্গের আভা ঠিকরে বেরোচ্ছে সেই মূর্তি থেকে। আর সেই মূর্তির হাতে বীরেনবাবুর কাটা মুন্ডু। রূপসা দেবী আঁতকে উঠলেন। তারপর ওনার আর কিছু মনে নেই। সেই রাতে যখন রূপসা দেবীর জ্ঞান ফিরল, উনি দেখলেন পাশে বীরেনবাবু শুয়ে রয়েছেন লেপের মধ্যে। উনি ডাকলেন না, বিছানা থেকে উঠলেন জল খাওয়ার জন্য। উনি পাশে রাখা জলের গ্লাসটা হাতে নিতে চোখ গেল সেই পোর্ট্রেটের দিকে। দেখতে পেলেন সেই পোর্ট্রেটের মধ্যে বীরেনবাবু রয়েছেন। কিন্তু এটা কি করে সম্ভব? বীরেনবাবু তো এই পোর্ট্রেটের মধ্যে ছিলেনই না। সেই পোর্ট্রেটে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর একটা কথা যেন ভেসে আসছে, রূপসা, আসো এখানে। রূপসা, আসো এখানে।
রূপসা দেবী যেন একটা অমোঘ আকর্ষণে সেই পোর্ট্রেটের কাছে গেলেন। যা দেখলেন তাতে হাড় হিম হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দেখলেন সেই ফ্রেমে বীরেনবাবু রয়েছেন বাচ্চাদের সাথে। ছবির নিচে শিল্পীর নাম দেখাচ্ছে প্রদীপ। আরও যেন বাকরুদ্ধ হয়ে গেলেন রূপসা দেবী। প্রদীপকে উনি ভালো মতো চিনতেন, অসম্ভব আঁকার হাত। কয়েকদিন আগে প্রদীপের মৃত্যু সংবাদে মর্মাহত হয়েছিলেন রূপসা দেবী। হঠাৎ ছবির নিচে দেখতে পেলেন একটা লেখা, আমি বীরেন্দ্র লাহিড়ী নিজের খ্যাতির জন্য আসল ছবির শিল্পী প্রদীপকে পৃথিবী থেকে সরিয়েছি। রূপসা দেবীর কাছে সব হিসাব যেন গোলমাল হতে শুরু করলো। উনি সেই ছবি থেকে যত দূরে সরে যাচ্ছেন ততই যেন ছবিটি আকর্ষণ করতে থাকছে। এমন সময় পিছনে একটা হাত। দেখলেন বীরেনবাবু রূপসা দেবীর কাঁধে হাত দিয়েছেন। রূপসা দেবী ভীত মুখ নিয়ে বীরেনবাবুর দিকে তাকালেন। বীরেনবাবুকে সব ঘটনা উনি বললেন, যা যা তিনি দেখেছেন। বীরেনবাবু বললেন, ওসব কিছু না, তুমি এখন ঘরে চলো। ঘরে ফিরে এসে দেখলেন বীরেনবাবু এখনো শুয়ে রয়েছেন। আশ্চর্য হয়ে গেলেন রূপসা দেবী। সব রকমের যুক্তি দিয়েও কোনো ব্যাখ্যা তিনি পাচ্ছেন না। কোনটা সত্যি আর কোনটা মায়া, সব হিসাব যেন এক অদৃশ্য ইন্দ্রজালে আবদ্ধ। হঠাৎ পিছন থেকে বীরেনবাবু বললেন, কি হলো? রূপসা দেবীর চোখ গেল বিছানাতে। তিনি দেখলেন বিছানাতে শুয়ে আছেন বীরেনবাবু। বীরেনবাবু এবার পৈশাচিক হাসি হাসতে শুরু করলেন। কিছু বুঝতে না পেরে রূপসা দেবী বীরেনবাবুর গা থেকে লেপটা সরিয়ে নিলেন। তিনি দেখলেন বীরেনবাবুর শুধু মুন্ডুটা রয়েছে, বাকি শরীরটা সম্পূর্ণ কঙ্কাল। তুমি যা দেখছো সবটাই সত্যি। এই কথাটা যেন অনেক দূর থেকে ভেসে আসা কণ্ঠ, যে কণ্ঠটা রূপসা দেবী কিছুক্ষণ আগে অনুভব করেছিলেন। রূপসা দেবী আর স্নায়ু ঠিক রাখতে পারলেন না, উনি অজ্ঞান হয়ে পড়লেন। পরের দিন সকালে নগেন এসে হাজির। অনেক ডাকাডাকির পরও যখন কেউ সাড়া দিচ্ছে না, তখন নগেন ঘরের ভিতরে প্রবেশ করল। দরজা ভেঙে যাওয়াতে কোনো মতে দরজা শুধুমাত্র আটকানো ছিল, তাই দরজা খুলতে বিশেষ অসুবিধা হয়নি। দরজা খুলেই নগেন দেখতে পেল রূপসা দেবী মাটিতে পড়ে রয়েছেন। জ্ঞান ফেরানো হলে উনি বিড়বিড় করে কি সব যেন বলতে লাগলেন। কথাগুলো শুনে যতটুকু উদ্ধার করা গেল তা হল পোর্ট্রেট, প্রদীপ এবং কাটা মুন্ডু। নগেন ভয় নিয়ে নজর করল পোর্ট্রেটটার দিকে, আর দেখতে পেল সেই লেখাটা, আর সাথে নজর পড়ল ক্যানভাসে আঁকা রাতের সেই ভয়ঙ্কর মূর্তি। এই ছবি নিজেই যেন এক লৌকিক এবং অলৌকিকের মধ্যে এক মায়া তৈরি করেছে, যার কোনো ব্যাখ্যা হয়তো হয় না। হয়তো প্রতিনিয়ত এরকমই কতই না অলৌকিক ঘটনা ঘটে চলেছে, যার সত্যিই কোনো ব্যাখ্যা নেই।
এতক্ষণ শুনছিলেন রাজা মুখার্জির লেখা পোর্ট্রেট। গল্পের সূত্রধার, গল্প পাঠ ও বীরেন্দ্র লাহিড়ীর চরিত্রে সূর্য, রূপসা দেবীর চরিত্রে পুষ্পিতা এবং ডাক্তারের চরিত্রে রাজা। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। পোর্ট্রেট গল্পের লেখক রাজা মুখার্জিকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।